আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সকলকে। তোমরা অনেকেই বুয়েটের প্রিলিমিনারি যে ভর্তি পরীক্ষা তার কোয়েশ্চেন সলভ বা এই রিলেটেড গাইডলাইনের কথা বলতেছিলা। ভাইয়া বুয়েট ২২-২৩ যে প্রিলির কোয়েশ্চেন সেটা কালেক্ট করতে পারছি। আমরা আজকে সেটারই ফিজিক্স সেগমেন্টটা সলভ করব। আমি একটু প্রিলির মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে ফেলি। আমাদের 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা হয়, যার জন্য আমাদের জাস্ট 60 মিনিটস টাইম থাকে। বুঝতেই পারতেছো প্রত্যেকটা এমসিকিউতে খুবই কম সময়। তুমি এভারেজ করলে 36 সেকেন্ডের মতো করে আসতেছে। বাট ওই কিছু কোয়েশ্চেন থাকবে তোমার সময় অল্প লাগতেছে, কিছু থাকবে জ্ঞানমূলক টাইপের। তবে জ্ঞানমূলক ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের পরীক্ষা কিন্তু কমই থাকবে, বুঝছো? এখন আমাদের ম্যাথ থেকে থাকে 34টা কোয়েশ্চেন, এবং ফিজিক্স আর কেমিস্ট্রি বোথ থেকেই কিন্তু থাকে 33 করে। এই আমাদের টোটাল 100 মার্কস। ভাইয়ার তোমাদের জন্য সাজেশন থাকবে ফিজিক্স এবং কেমিস্ট্রি আগে দাগাতে, কারণ তুমি ম্যাথে যতই দক্ষ হও না কেন সময় কিন্তু লাগবে। ধরো ম্যাথে তুমি 10 মিনিট ইনভেস্ট করে 10টা এমসিকিউ পারলা, তার চেয়ে তুমি কেমিস্ট্রিতে 10 মিনিট ইনভেস্ট করে ওই প্রিলি ভর্তি পরীক্ষায় যদি 15 থেকে 20টা এমসিকিউ পেরে যাও, সেটা কিন্তু তোমাকে একটা এক্সট্রা বুস্ট দিবে। সো আমি যে ম্যাথ আনসার করবো না তা না, বাট আগে যেন ফিজিক্স এবং কেমিস্ট্রির অ্যাটেম্প্ট নেই, দেন আমরা ম্যাথের দিকে যাব। বুঝতে পারছি? তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, বলা হয়েছে মঙ্গল গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 16 এবং 49 গুণ। মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত? ফিজিক্সে কিন্তু এরকম অনুপাত রিলেটেড এমসিকিউ খুব বেশি পরিমাণে আসবে, সো সূত্রের উপর ক্যাচটা ভালো মতো থাকতে হবে। আমরা কি জানি? এসকেপ ভেলোসিটি ইকুয়ালস টু টোয়াইস জি ইন্টু ওই গ্রহের যে ম্যাস সেটা ডিভাইডেড বাই গ্রহের যে রেডিয়াস। যদি আমরা পৃষ্ঠ হতে মুক্তিবেগ বের করতে চাই, তাহলে তুমি যদি রেশিও নাও এখানে দুইজনের, ধর আমি এখানে লিখলাম ভি এসকেপ অফ মার্স বা মঙ্গল গ্রহ, আর নিচে আমি আর্থেরটা নিচ্ছি, এত ইকুয়ালস টু হবে রুট ওভার অফ এম অফ আমাদের মার্স ডিভাইডেড বাই এম অফ আর্থ। আর উপরে থাকতেছে রেডিয়াস অফ, ওই যে উল্টায় গেছে ইনভার্স রিলেশন, আর্থেরটা ইন্টু রেডিয়াস অফ মার্সেরটা। এখানে কোয়েশ্চেনে কিন্তু গিভেন যে মঙ্গলের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর 16 এবং 49 গুণ। তাহলে বলো তো আমরা কি লিখতে পারি? ম্যাস পৃথিবীর 16 গুণ এবং রেডিয়াস কিন্তু পৃথিবীর 49 গুণ, তাহলে হবে 1/49 ইকুয়ালস টু রুট করে দিলে জাস্ট 4/7। এটা কিন্তু আমাদের ক্যালকুলেটর ছাড়াই হয়ে যাচ্ছে। সো মার্সের যে এসকেপ ভেলোসিটি সেটা আসবে এত ইন্টু আর্থেরটা আমাদের কত? 11.2 এত কিলোমিটার পার সেকেন্ড। ক্যালকুলেট করলে এই যে বি নাম্বার অপশন অর্থাৎ 6.4 কিলোমিটার পার সেকেন্ড কিন্তু চলে আসতেছে। বুঝছি, চলো সামনে যাই। বলা হয়েছে 3 মিটার ব্যাস ও 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারকে শোয়ানো অবস্থা থেকে খাড়া করতে আমাদের কৃত কাজ কত? তাহলে শোয়ানো অবস্থা বলতে একটু ভিজুয়ালাইজ করো সিলিন্ডারটা কিরকম ভাবে আছে। ঠিক এই রকম না, যার উচ্চতা বা লেন্থটা আমাদের বলা 5 মিটার, এবং তুমি ব্যাস থেকে রেডিয়াস বের করে ফেলতে পারো অ্যাকচুয়ালি 1.5 মিটার ব্যাসার্ধটা। এই অবস্থা থেকে তুমি খাড়া করছো, অর্থাৎ দেখো আমরা ওই সিলিন্ডারটাকেই এরকম খাড়া অবস্থায় নিয়ে গেছি, ওটাকে কপি করে করছি, তো তাই দেখতে একটু বাজে লাগতেছে। জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করে একটু। তাহলে আগে আমাদের সিলিন্ডারটার ভরকেন্দ্র ছিল এখানে, এখন কিন্তু ভরকেন্দ্র চলে গেছে এখানে, রাইট? আগে তাহলে বলো তো ভরকেন্দ্র ভূমি হতে কত উচ্চতায় ছিল? ঠিক ব্যাসার্ধের সমপরিমাণ। এখন কত উচ্চতায় চলে গেছে বলো তো? তার যে টোটাল উচ্চতাটা তার ঠিক অর্ধেক না, বা h/2 না? তাহলে আমরা বলতে পারি কৃত কাজের ক্ষেত্রে হবে mg ইন্টু ভরকেন্দ্রের যে সরণটা, দেখো h/2 দ্যাট ইজ 5/2 মাইনাস আদিতে ছিল কিন্তু ব্যাসার্ধের সমপরিমাণই অর্থাৎ 1.5। ম্যাথ বলা আছে 5 কেজি, বসায় দাও, তাহলে আমাদের আনসার আসতেছে এই সিম্পল 49 জুল। যারা আগেই এই ম্যাথ প্র্যাকটিস করছো বাসায় প্রিপারেশনের সময়, তাদের কিন্তু এত ভাবা লাগবে না, তারা আরো স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে আনসারটা করতে পারবে। ভাইয়া তো এক্সপ্লেন করতেছি দেখে সময় নিচ্ছি। আচ্ছা, সামনে যাই। আচ্ছা, বলা হইলো একটি বাস তার ভ্রমণের শুরুতে অর্ধেক অংশ এত ত্বরণে এবং অবশিষ্ট অংশ, এখানে গিভেন ছিল 5 মিটার/সেকেন্ড স্কয়ার, মন্দনে চলে। পুরো পথ জুড়ে তার অতিক্রান্ত দূরত্ব 120। তাহলে বলতো অর্ধেক অংশ বলতে কি প্রথম 60 মিটারের কথা বলা হয়েছে, আর এখানে পরবর্তী 60 মিটারের কথা কিন্তু বলছে। আমাদের বলছে চলার পথে সর্বোচ্চ বেগ কত। তো এই ম্যাথটা তোমরা হায়ার ম্যাথেও কিন্তু গতিবিদ্যাতে করে থাকো, তো অত বড় করে করতে হবে না। আমরা সিম্পলি জাস্ট প্রথম অর্ধাংশটাই যদি চিন্তা করি যে সে 60 মিটার পথ অতিক্রান্ত করছে, শুরুতে স্থির অবস্থায় ছিল বেগ 0, পরবর্তীতে এখানে যে তার একটা ম্যাক্সিমাম ভেলোসিটি হয়েছে, কেন? এরপর তো ক্রমাগত মন্দন হবে, বেগ আরো কমতে থাকবে, এবং এই পথে তার যে ত্বরণটা সেটার ভ্যালু কিন্তু গিভেন। তাহলে নর্মাল গতিবিদ্যার সূত্র ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টোয়াইস এ এস। সুতরাং এখান থেকে আমাদের আনসার চলে আসতেছে 30√2 এত মিটার/সেকেন্ড। বি নাম্বার অপশন। সিম্পল একটা গতিবিদ্যার ম্যাথ, 9-10 এর কনসেপ্ট। চলো সামনে যাই। আচ্ছা, এখানে বলা হলো একটা বলকে ভূমির সাথে এত ডিগ্রি কোণে দেয়ালে নিক্ষেপ করা হলে এক্স দূরত্বে একটি দেয়ালকে কোনো মতে অতিক্রম করে ও দেয়াল থেকে
এখানে ওয়াইটা মিস গেছে। ওয়াই দূরত্বে ভূমিতে পড়ে দেয়ালের উচ্চতা কত, মানে একটু ফিল করার চেষ্টা করো। একটা প্রজেক্টাইলের ম্যাথ দেওয়া আছে আর কি। আমি একটা বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি, সেইভাবে গিয়ে একটা প্রজেক্টাইল মোশনের মতো পথ অতিক্রম করে ভূমিতে আসছে। বাট এই চলার পথে সে একটা দেয়ালকে কোনো মতে টপকে গেছে, এই যে, এবং সেটা তার থেকে কত দূরত্বে ছিল বলতো? এক্স দূরত্ব। এবং দেয়ালটাকে অতিক্রম করার পরে সে কিন্তু আরো ওয়াই দূরত্ব গেছে, বুঝছো? আমাদেরকে বলল এই যে দেয়ালের হাইট এইচ, এইটা কত বের করতে। যারা প্রজেক্টিলের ম্যাথ করছো তারা বোঝার কথা যে নিক্ষেপণ বিন্দু হতে এক্স অ্যাক্সিসে এই এক্স পরিমাণ দূরত্ব যখন সে অতিক্রম করতেছে, তখনই সে ওয়াই বরাবর এইচ হাইটে আছে। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কযুক্ত একটা সমীকরণ জানি না, যে ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান আলফা ইন্টু 1 - x/r। মনে আছে কিনা? এখানেই দেখো এই ওয়াইটাই তো আমাদের অ্যাকচুয়ালি হাইট, ক্যাপিটাল এইচ। সেটাই ইকুয়ালস টু হবে এক্স, আলফার ভ্যালু গিভেন tan 45 কত 1 ইন্টু 1 - x ডিভাইডেড বাই আরটা বোঝাটাই মেইন। দেখো তো আর অ্যাকচুয়ালি তোমার এক্স প্লাস ওয়াই না, চিত্র থেকেই দেখা যাচ্ছে। সো এই ম্যাথটার কি, কিন্তু চিত্রটাই, নিচে হবে এক্স প্লাস ওয়াই। এন্ড সিম্পলি তুমি সরলটা করে দাও। দেখো উপরে এই এক্স এক্স কেটে যায়, তাহলে দাঁড়ায় এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ডি নাম্বার অপশন। পারবো? চলো পরেরটাই যাই। দেখো প্রজেক্টাইল থেকে আরো একটা ম্যাথ। ভূমির সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল একটি প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা ও সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত। স্ট্রেইট ফরওয়ার্ড একটা ফর্মুলা আমরা জানি না, tan আলফা ইকুয়ালস টু 4h/r। আমাদের কিন্তু কোয়েশ্চেনে বলছে আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার রেশিও, দ্যাট ইজ r/h। সেটা কত হবে? 4/√3, অর্থাৎ 4:√3। সি নাম্বার অপশন হবে। সিরিয়াল কিন্তু ঠিকঠাক রাখতে হবে, কারণ √3:4 কিন্তু ছিল, সেটা কিন্তু আনসার না। চলো সামনে যাই। আচ্ছা, বলা হইলো একটা আয়তাকার রুমের মাঝে 3 মোল অক্সিজেন গ্যাস এত তাপমাত্রায় অবস্থান করছে। রুমের মাত্রা অর্থাৎ ডাইমেনশন আমাদেরকে দেওয়া আছে, যেটাতে আমরা আয়তন বের করতে পারবো। আয়তাকার রুমটিতে অক্সিজেনের গ্যাসের চাপ কত? আমাদের সিম্পল পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র না, আমাদের প্রেসার পি বের করতে হবে। এন এর ভ্যালু দেখো দেওয়াই আছে, এন ইনটু, তুমি যেহেতু প্রেসারকে প্যাসকেলে বের করবে এবং আয়তন ও মিটার কিউবে বের করতেছো, তাহলে আর এর ভ্যালু আমরা রাখবো 8.314 ইন্টু টেম্পারেচার 300 ডিভাইডেড বাই ভলিউম কিন্তু 2 ইন্টু 3 ইন্টু 5। এত করে দিলেই আনসারটা প্যাসকেলে চলে যাবে। ক্যালকুলেট খুবই ফাস্ট করতে হবে। আমাদের আনসারটা 249.42 সামথিং আসতেছে, বাট এই যে ক্লোজেস্ট অর্থাৎ এ নাম্বার অপশনে কিন্তু কাঙ্ক্ষিত আনসার। বলা হয়েছে 300 কেজি ভরের একটি নৌকা থেকে 80 কেজি এবং 60 কেজি ভরের দুইজন ব্যক্তি এত বেগে লাফ দিছে, এবং সেটা কিন্তু দুইটা বিপরীত দিকে দিছে তারা। নৌকার বর্তমান বেগের মান কত হবে? জাস্ট ভর বেগের সংরক্ষণশীলতা না, এই রেগুলার টাইপটা কিন্তু আমরা সবাই করি। আগে ওরাও নৌকার মধ্যে ছিল, কিন্তু নৌকার তখন কোনো ভরবেগ আছে? নৌকাটা স্থির আছে। তাহলে আগে ভরবেগ শূন্য। এখন একজন এই দিকে লাফ দিছে 2 মিটার/সেকেন্ড বেগে, আরেকজন এই দিকে লাফ দিছে 2 মিটার/সেকেন্ড বেগে। তাহলে এখনকার ভরবেগ কি হবে বলতো? আমি যদি এই ডিরেকশনকে পজিটিভ ধরি, তাহলে এই ডিরেকশন কিন্তু বেগেরটা নেগেটিভ হবে। অর্থাৎ 2 ইন্টু 80, ধরো ওর ভর 80 কেজি, প্লাস -60 ইন্টু 2 হয়েছে, কারণ এর ভেলোসিটি কিন্তু নেগেটিভ, প্লাস আমাদের নৌকার যে ভর এম, সেটাকে আমি আসলে বসাই দিই 300 ইন্টু নৌকার যে ভেলোসিটি ভি। তাহলে এখান থেকে আমরা ভি বের করে ফেলতে পারবো। -0.133 এত মিটার/সেকেন্ড আসতেছে। এটা দ্বারা কি বোঝায় বলতো? মাইনাস অর্থাৎ বাম দিকে নৌকাটা গতিশীল হবে, বাট আমাদের মানই চাইছে, সেটা হবে যে ক্লোজেস্ট এ নাম্বার অপশন। পারবো? চলো সামনে যাই। আচ্ছা দেখো, একদম একটা জ্ঞানমূলক প্রশ্ন। সমউষ্ণ প্রক্রিয়া কোনটি ধ্রুবক? দেওয়াই আছে সম উষ্ণ, উষ্ণতা ধ্রুবক বা তাপমাত্রা ধ্রুবক। এগুলো কিন্তু জাস্ট ওএমআর ফিল আপ করতে যতক্ষণ টাইম লাগে ততটুকুই। কোন দণ্ডের ইয়াং এর গুণাঙ্ক 800 জি দ্বারা কি বোঝায় বলতো? গিগা প্যাসকেল। কিন্তু কিলো, মেগা, গিগা। কিলোতে হচ্ছে 10⁻3, মেগাতে 10⁻6, তাহলে গিগাতে হবে কিন্তু 10⁹9। এই আইডিয়াগুলো থাকতে হবে। দণ্ডের দৈর্ঘ্য 20%, তোমরা কি জানো? 20% বৃদ্ধি, এরকম পার্সেন্টেজ যদি বলে দেয় পরিবর্তনের, সেটাই অ্যাকচুয়ালি বিকৃতির ভ্যালু। কারণ বিকৃতি কি বলতো? উপরে পরিবর্তন, নিচে আদি পরিমাণ। এটাই তো অ্যাকচুয়ালি শতকরাকে বোঝায়। So আমাদের 20% বা 20/100 কিন্তু বিকৃতির ভ্যালুই দেওয়া। আমাদেরকে জাস্ট পীড়ন বলতে হবে। আমরা কি জানি বলতো? y ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। উপর আমি এই প্রেসার দ্বারা পীড়নকে বোঝাচ্ছি, আর নিচে আমাদের বিকৃতি কত? 200/100। y এর ভ্যালু গিভেন আছে, তাহলে p দাঁড়াচ্ছে 200/100 ইন্টু y এর ভ্যালু 800 গিগা প্যাসকেল, দ্যাট ইজ 10⁹9। পীড়নের একক কিন্তু চাপের এককের সমান এত নিউটন/মিটার স্কয়ার। তাহলে আসতেছে 1.6 ইন্টু 10⁻11 এত নিউটন/মিটার স্কয়ার। তাহলে জাস্ট সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতে হবে। চলো সামনে যাই। আচ্ছা দেখো, আমাদের একটা সিম্পল সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের কারেন্ট বের করতে হবে। তার তুল্য রোধ বের করে ফেলো। এই দুইটা রোধ সিরিজে আছে, 20 ওহম হয়ে যাবে দুইটা মিলে একটা। দেন এই 20 ওহম আর নিচে 20 ওহম কিন্তু আবার প্যারালালি আছে। যারা আমরা জানি একই মানের দুটি রোধ যদি প্যারালালি থাকে, সেটা যত সংখ্যক সেই সংখ্যা দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে দুইটা আছে 20 ওহমে প্যারালালে, 20/2, অর্থাৎ এই 20 আর এই 20 মিলে একটা রোধ চলে আসবে সিরিজে, যার
রোধ কিন্তু 10 ওহম, তাহলে এই 10 আর 5 আবার সিরিজে আছে, দ্যাট ইজ 25 ওহম কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেটা আসবে। আমি এখানে অনেক কিছু লিখে একদম সলভ করাইতে পারতাম, বাট কোনো দরকার নেই, কারণ আমাদের প্রিলিতে নিজেদেরই সময় কম, তাহলে আমি কেন এখানে সলভ করবো বেশি টাইম নিয়ে, তাই না? ওই অ্যাপ্রোচেই তো যেতে হবে। আচ্ছা, আমাদের কারেন্ট লাগবে, সো কারেন্ট জাস্ট সিম্পলি হবে ভি বাই আর, ভি হচ্ছে 10 ডিভাইডেড বাই 25, ভ্যালুটা আসতেছে 0.4 এত অ্যাম্পিয়ার। এখন প্রশ্নে কিন্তু মিলি অ্যাম্পিয়ারে দেওয়া, এটা কিন্তু রাইট না, এ নাম্বার হচ্ছে না। সো মিলি অ্যাম্পিয়ারে হয়ে যাবে, তুমি 1000 দ্বারা গুণ করে দাও, সিম্পলি আমাদের 400 অ্যাম্পিয়ার আনসার হচ্ছে। সো শুধু সি নাম্বার অপশনটা রাইট আনসার। চলো সামনে যাই। আচ্ছা, এই যে দেখো আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন, আমাদের পয়েন্টিং ভেক্টরের সূত্র কিন্তু আমরা জানি, সিম্পল, এখানে ভেক্টর গুণন ছিল আর কি, বুঝছো, ই ক্রস এইচ, তাহলে সি নাম্বার অপশন। চলো সামনে যাই। বলা হইলো 10 মিটার উচ্চতা থেকে 10 কেজি ভরের একটি হাতুড়ি পেরেকে আঘাতপ্রাপ্ত হয়ে 5 সেন্টিমিটার নিচে ঢুকে গেল, মাটির গড় বাধাদানকারী বল বের করো। এটা কিন্তু খুবই ক্লাসিক একটা এক্সাম্পল, আমরা বারবারই এই ম্যাথটা করি, তাই না? ধরো এই হচ্ছে আমাদের হাতুড়ি, সে এই পেরেকটার উপরে পড়তেছে, ঠিক কত উচ্চতা থেকে বলো? এই যে 10 মিটার উচ্চতা থেকে। তো এটা আদি অবস্থা, এই ধরো নিচে পড়ার পর পেরেকটা ঠিক 5 সেন্টিমিটার মাটিতে ঢুকে গেছে। তাহলে বলো তো এখানে শক্তির সংরক্ষণশীলতা অনুসারে তুমি কি বলতে পারো? এইটা যদি তোমার রেফারেন্স হয়, অর্থাৎ এখানে তুমি এইচ ইকুয়ালস টু 0 ধরো, তাহলে আদিতে যখন সে ছিল তখন তার মধ্যে কি পরিমাণ বিভব শক্তি ছিল বলতো? এম জি ইন্টু এইচ প্লাস এক্স কিন্তু হবে, কারণ এক্স পরিমাণ নিচে নামছে, উপরে আরো এইচ ছিল। অর্থাৎ আমরা লিখতে পারি হাতুড়ির ভর 10 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা 10 প্লাস 0.05, এই পুরো বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তর হতো। আর সেটার এগেনস্টে এই যে মাটির বাধাদানকারী বল এফ আছে, সেটার এগেনস্টে কাজ কি পরিমাণ হইলো? ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এফ ইন্টু এক্স পরিমাণ। এই বাধাদানকারী বলের বিপরীতে কাজটা করতেই কিন্তু বিভব শক্তিটা ব্যয় হয়েছে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি? এই বিভব শক্তি আমাদের বাধাদানকারী বলের সমান, এফ ইন্টু এক্স। তাহলে আমাদের বাধাদানকারী বল যদি এফ হয়, এক্স তো 0.05, এখান থেকে আমরা এফটা সলভ করে ফেলবো। এটা আসতেছে 19698 এত নিউটন, অর্থাৎ এ নাম্বার অপশন। বুঝতে পারছি কিনা? চলো সামনে যাই। আচ্ছা, আমাদের গ্যালভানোমিটার ও শান্টের সম্পর্ক আমরা জানি যে এইটা যদি আমাদের গ্যালভানোমিটার হয় এবং তার সাথে আমি ব্রাঞ্চ করে একটা খুবই ছোট মানের রোধ যুক্ত করে দিই, যাকে আমরা শান্ট বলতেছি, যেটা এস, তখন কি দেখা যাবে বলতো? তখন আমাদের এই শান্টের মান হবে গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই n-1। এন আবার কি? ধরো এখান থেকে কারেন্ট আসতেছে আই পরিমাণ, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে আইজি, আর শান্টের মধ্য দিয়ে যাচ্ছে আইএস। তাহলে মোট প্রবাহ গ্যালভানোমিটারের প্রবাহের তুলনায় যত গুণ, সেটাই হচ্ছে এন, অর্থাৎ এন ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই আইজি। এই অত কিছু তো চাই না, প্রশ্নে জাস্ট চাইছে ফর্মুলাটা, সেটা হবে এস ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই n-1, অর্থাৎ বি নাম্বার অপশন আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, বলা হলো এত সি বেগে চলমান রকেট থেকে মিটার স্কেলের দৈর্ঘ্য কত হবে? মিটার স্কেলের ইউজুয়াল দৈর্ঘ্য কত? 1 মিটার, বাট আপেক্ষিকতার সূত্রানুসারে এল ইকুয়ালস টু এল নট ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অ্যাকচুয়াল যে দৈর্ঘ্য 1 মিটার ইন্টু 1 মাইনাস, দেখো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুলো দাঁড়াবে 0.8 এর উপর স্কোয়ার। এটা জাস্ট ক্যালকুলেট করে দাও, দৈর্ঘ্যটা কমে আপেক্ষিকভাবে আমরা পরিমাপ করবো কত বলতো? 0.6 মিটার। সিম্পল একটা ম্যাথ, খুবই কম সময় লাগবে কিন্তু, সি নাম্বার অপশন। আচ্ছা, বলা হলো এক্স অক্ষ বরাবর 30 ডিগ্রি কোণে একটা ভেক্টর আছে যার মান বলে দেওয়া 2, আবার ওয়াই অক্ষ বরাবর বি আরেকটা ভেক্টর আছে যার মান 3। আমাদের এ মাইনাস বি এর মান বের করতে হবে। দেখো এখানে আমাদের এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে একটা ভেক্টর আছে যার ভ্যালুটা আমাদের প্রশ্নে বলে দিছে 2 একক, আবার ওয়াই অক্ষ বরাবর আরেকটা ভেক্টর আছে যার ভ্যালু বলে দিছে 3 একক। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলতো? 60 না? এখন এটাকে যদি আমি বলি ভেক্টর এ, এটাকে যদি বলি ভেক্টর বি, তাহলে এ মাইনাস বি কি হবে? এই যে এটা মাইনাস বি, তাহলে এদের মধ্যে আমাদের ভেক্টর বিয়োগ করতে হবে। এইটার মান কি হবে? সিম্পলি এ মাইনাস বি ভেক্টরের ভ্যালু হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কজ এদের মধ্যবর্তী কোণ। ওদের আগে মধ্যবর্তী কোণ ছিল 60, বাট এখন কিন্তু আমার আছে এ আর মাইনাস বি, অর্থাৎ মধ্যবর্তী কোণ কিন্তু 180 থেকে 60 বাদ দাও 120 ডিগ্রি, এখানে 120 বসবে। আর এ আর বি এর ভ্যালু ইনপুট দিয়ে দাও, এ হচ্ছে 2, বি হচ্ছে 3, 2.646, অর্থাৎ বি নাম্বার অপশন। বুঝতে পারছি কিনা দেখো? এগুলো কিন্তু করতে বেশি সময় লাগবে না। বললো নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? আমরা কিন্তু জানি বে নি আসহ কলা, এই সিরিয়ালে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেখানে সবচেয়ে প্রান্তেরটা লাল এবং সেটা অপশনে আছেই, তাহলে এটারই তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আচ্ছা, দেখো আমাদের নদী নৌকার ম্যাথ, এখানে স্রোতের বেগ দিয়ে দিছে, নৌকার বেগ দিয়ে দিছে, আমাদেরকে বলছে ঠিক অপর পারে পৌঁছানোর জন্য কত কোণে চালাতে হবে। এটা তো একদম আমাদের রেগুলার টাইপ, কি হবে? কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি। তাহলে এখান থেকে আলফা চলে আসবে কজ ইনভার্স মাইনাস 4 ডিভাইডেড বাই 5, অর্থাৎ
অর্থাৎ 143.13 এত ডিগ্রি। খুবই ছোট ছোট ম্যাথ, ইজি টাইপ, বাট অ্যাকুরেট হতে হবে, ভুল করা যাবে না। ইভেন আনসারটা ঠিক বের করলাম, বাট ওএমআর ঠিক জায়গায় ভরাট করি নাই, তাহলে কিন্তু হবে না, ভালো মতো দেখে ভরাটটা করতে হবে। বলা হলো ভূমির সাথে 60 ডিগ্রি কোণে এত বেগে নিক্ষিপ্ত একটি বস্তুর ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা কত হবে। দেখো প্রজেক্টরের কতগুলো ম্যাথ আছে। এইচ ইকুয়ালস টু আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি। তাহলে ইউ এর ভ্যালু দাও আমাদের 40 স্কোয়ার ইন্টু সাইন 60 এর উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু কেয়ারফুল জি এর ভ্যালু কিন্তু 10 দেওয়া, যখন যেটা গিভেন ওইটাই বসাতে হবে। তাহলে আমাদের আনসার আসতেছে সি নাম্বার অপশন, অর্থাৎ 60 মিটার। বললো নিচের কোনটি কারেন্ট বিবর্ধক বা আলফা এর ভ্যালু বলতে বলছে। আমরা সবসময় মনে রাখি না যে আলফা হোক আর বিটা হোক অলওয়েজ উপরে কালেক্টরই বসবে, আলফা এবং বিটা উপরে কালেক্টরেরই কারেন্ট। বিটার বেলায় নিচে বসে বেইজের কারেন্ট। কিভাবে মনে রাখবা, এই যে বিটার বি বেইজের বি, আর আলফার বেলা তাহলে অবশিষ্ট যেটা আছে এমিটার সেটা বসবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কি বলতো, আইসি বাই আইই, অর্থাৎ এ নাম্বার অপশন। এগুলো কি খুব বেশি সময় লাগবে? আচ্ছা দেখো এখানে বলা হয়েছে কোনো পদার্থের অর্ধায়ু 10 দিন, 75% ক্ষয় হতে কত সময় লাগবে। আমরা কিন্তু ম্যাথ করি কতটুকু অবশিষ্ট আছে। যদি 75% ক্ষয় হয়, কত পার্সেন্ট অবশিষ্ট আছে বলতো? 25% না? আর তুমি যদি বুঝো 25% অ্যাকচুয়ালি আগে যে পরিমাণ ছিল তার 1/4 না? আর অর্ধায়ু মানে কি হাফ হচ্ছে, অর্থাৎ এন নট থেকে n/2 হয়েছে এই হাফ লাইফে, আবার n/2 থেকে আরো অর্ধেক অর্থাৎ n/4 হবে আরো একবার হাফ লাইফে, দ্যাট ইজ 10 ডেজ এগেইন 10 ডেজ। আমাদের আনসার কিন্তু দেখো 20 দিন আসবে, সিম্পল আনসার। এটা কিন্তু একবারে তুমি ওই n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ওটাতে যদি করো তুমি আসলে বোকা, এত সময় কিন্তু আমার পিলিটিতে দেওয়া যাবে না। এইভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, তাহলে ম্যাথ তুমি ফর্মুলা ছাড়াই করে ফেলতে পারবা, জাস্ট কনসেপ্ট ইউজ করে। চলো সামনে যাই। আমাদের পর্যাবৃত্ত গতি থেকে আসছে x ইকুয়ালস টু 2 সেন্টিমিটারে স্থিতিশক্তি গতিশক্তির 1/3 হলে বিস্তার কত। তাহলে বললো যে পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি গতিশক্তির 1/3। এই দেন ফর্মুলা ইনপুট দিয়ে দাও স্মরণেরটা, যেহেতু স্মরণের রেসপেক্টে দেওয়া আছে, হাফ কে ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ কে ইন্টু বিস্তারের উপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কে উইথড্র হয়ে যায়, হাফ উইথড্র হয়ে যায়। সো আলটিমেটলি দেখো কি দাঁড়ায়, থ্রাইস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার। এর ভ্যালু দাঁড়াচ্ছে 2x, আর এক্স এর ভ্যালু কিন্তু আমাদের 2 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের বিস্তার চলে আসতেছে 4 সেন্টিমিটার। সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করো, আনসার বের করে ওএমআর এ দাগায় ফেলো। বলা হলো কমন বেস ট্রানজিস্টরে কালেক্টর কারেন্ট এত হতে এত এবং এমিটার কারেন্ট এত হতে এত এ পরিবর্তিত হয়েছে, মানে চেঞ্জটা দেওয়া আছে, অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর যেগুলো সব বের করতে হবে, যেহেতু সবই একের থেকে ছোট, মানে আমাদের আলফা বের করতে বলছে। মাত্রই দেখলাম আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই। এক্ষেত্রে যেহেতু পরিবর্তন দেওয়া, আমরা ডেল্টা নিয়ে কাজ করব। উপরে দেখো তো কালেক্টরের কারেন্টের ডিফারেন্সটা কত, 96 মাইনাস 47। উপরেও মাইক্রো অ্যাম্পিয়ার আছে, নিচেও আমি মাইক্রো অ্যাম্পিয়ারই রাখবো, অর্থাৎ 150 মাইনাস 100 করলে যা আনসার আসে সেটাই 0.98 চলে আসতেছে। চলো সামনে যাই। আচ্ছা এই কোয়েশ্চেনটা না খুবই ইন্টারেস্টিং। এখানে দেওয়া আছে রুট ওভার অফ মিউ নট ইন্টু এপসাইলন নট এর মাত্রা কত। আমরা কি জানি আলোর বেগ ইকুয়ালস টু কিন্তু 1/√অফ মিউ নট এপসাইলন নট। তাহলে এদের এককটা কিন্তু আলোর বেগের এককের ইনভার্স হবে। আলোর বেগ মিটার পার সেকেন্ড, তাহলে এদের একক কিন্তু হবে এর ইনভার্স, অর্থাৎ পার মিটার অ্যান্ড সেকেন্ড। আর মিটারকে আমরা কি বলি, লেন্থ পার এল, আর টি এই পুরোটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে মাত্রা লিখতে পারি, অর্থাৎ ডি নাম্বার অপশনটা আমাদের আনসার আসতেছে। চলো সামনে যাই। স্যাটেলাইটের ক্ষেত্রে গতিশক্তির সমীকরণ কোনটি, এটাও বলা আমাদের ডিরেক্ট ফর্মুলা না। কেউ যদি ফর্মুলা ভুলেও যাও ভাইয়া, অ্যাটলিস্ট আমরা স্যাটেলাইটের যে বেগের ফর্মুলা সেটা তো জানি, রুট ওভার অফ জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে গতিশক্তির ফর্মুলা আমরা ছোটবেলা থেকে কি শিখে আসতেছি, হাফ এম ইন্টু ভি স্কোয়ার, হাফ ইন্টু এই স্মল এমটা স্যাটেলাইটের নিজস্ব ভরটা, আর এই ভি এর সূত্রে যে ভরটা আছে সেটা কিন্তু গ্রহের ভর। এই যে ব্রেগের যে ফর্মুলা তার উপরে হোল স্কোয়ার না লিখলেও হয়তো, রুট স্কোয়ার তো কেটেই যাচ্ছে, অর্থাৎ জি এম এম ডিভাইডেড বাই টোয়াইস ইন্টু আর প্লাস এইচ। তাহলে আমাদের বি নাম্বার অপশনটাই কাঙ্ক্ষিত আনসার না বলতো। কোন বস্তুর গতিশক্তি এর নিশ্চল শক্তির 3 গুণ হলে এম ও এম নটের মধ্যে সম্পর্ক বের কর। কত নিশ্চল শক্তির ভ্যালু কি, ই নট ইকুয়ালস টু এম নট ইন্টু সি স্কোয়ার। আর গতিশক্তি কি বলতো, এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার, কারণ টোটালটা হচ্ছে এম ইন্টু সি স্কোয়ার, তাই তুমি টোটাল থেকে নিশ্চলটার শক্তি বাদ দিছো, তাহলে গতিশক্তি পাই। এন্ড বলা হয়েছে গতিশক্তি নিশ্চল শক্তি 3 গুণ, অর্থাৎ ইকে ইকুয়ালস টু থ্রাইস ই নট। তাহলে আমরা লিখতে পারি এম মাইনাস এম নট ইকুয়ালস টু সি স্কোয়ার এমনি কেটে যাবে বোথ সাইড থেকে, থ্রাইস এম নট, অর্থাৎ এম ইকুয়ালস টু 4 এম নট দ্বারা। আমাদের কিন্তু ফার্দার যাওয়ার দরকার নেই, কারণ আমাদের এই দুইটার মধ্যে সম্পর্ক বের করতে বলছিল, এম ইকুয়ালস টু 4 ইন্টু এম নট, অর্থাৎ এ নাম্বার অপশনই আমাদের কাঙ্ক্ষিত আনসার। চলো সামনে যাই। দেখো তো লঘিষ্ঠ গণনের সূত্রটা 9-10 করছো না, যে লঘিষ্ঠ গণন হয় তোমার স্ক্রু গজের যে পিচ এত
ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, বাট উপরে দেখো সেন্টিমিটার দেওয়া, আমাদের আনসার গুলো মিলিমিটারে দেওয়া। সো সেন্টিমিটার থেকে জাস্ট মিলিমিটারে নাও, কি করবা 10 দ্বারা মাল্টিপ্লাই করো আর নিচে 50 দ্বারা ভাগ করো, তাহলে আমাদের লঘিষ্ঠকরণ 0.01 এত মিলিমিটারে চলে আসতেছে। এ নাম্বার অপশনটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। চলো সামনে যাই। বলা হলো এত বেগে প্রবাহমান স্রোত বিশিষ্ট একটি নদীতে এত বেগে নৌকা চালালে এবং সেটা আমরা 1 ঘন্টায় সোজাসুজি অপর পারে পৌঁছায় গেছি, তাহলে নদীর প্রস্থ কত? আমরা কি জানি বলতো? ডি ইকুয়ালস টু ভি সাইন আলফা ইনটু আমাদের টাইম না। আবার তুমি এখানে আলফা বের করতে পারো, যেহেতু সোজাসুজি অপর পারে পৌঁছাইছে, আলফা ইকুয়ালস টু কিন্তু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, দুইবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাহলে আসবে কজ ইনভার্স মাইনাস 5/10। এবং এটা আমরা করে করে কত অভ্যস্ত যে স্রোতের বেগ যদি তোমার নৌকার বেগের অর্ধেক হয়, আলফাটা 120 ডিগ্রি চলে আসে অপর পারে সোজাসুজি পৌঁছানোর জন্য, এটা তো মুখস্থই থাকে। তো সেটাই আমরা পুট করে দিব, ভি হচ্ছে 10 ইন্টু সাইন 120 ডিগ্রি ইন্টু হচ্ছে সময় আমাদের 1 ঘন্টা দেওয়া, বাট এখানে লক্ষ্য করো মিটার পার সেকেন্ডে কিন্তু ছিল, তাহলে আমি 1 ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে গেলে 3600 লিখতে পারি। এই এত মিটারে আসবে আনসার, যেটা আসতেছে প্রায় 31,076 সামথিং এত মিটার। তাহলে তুমি কিলোমিটারে নিলে কিন্তু 31 কিলোমিটারের কাছাকাছি চলে আসবে আনসারটা। তাহলে আমাদের বি নাম্বার অপশনটাই কিন্তু কাঙ্ক্ষিত আনসার। চলো সামনে যাই। বলা হইলে একটা বিন্দু বস্তু জড়তার ভ্রামক এত আই গিভেন আছে, কৌণিক বেগ ওমেগা গিভেন আছে ঘূর্ণরক্ষের সাপেক্ষে, কৌণিক গতিশক্তি কত? দেখো আমরা রৈখিক গতিশক্তি ইকে ইকুয়ালস টু জানি হাফ এম ইন্টু ভি স্কয়ার, কৌণিকে কিছুই না, তোমার হাফ থাকবে, ভরের সমতুল্য রাশি কৌণিকে কিন্তু জড়তার ভ্রামক, দ্যাট ইজ আই, আর রৈখিক বেগের সমতুল্য কৌণিক বেগে কি বলতো? কৌণিক বেগ ওমেগার উপর স্কয়ার, তাহলে সিম্পলি হবে হাফ ইন্টু আই এর ভ্যালু 5 ইন্টু ওমেগা হচ্ছে 65 এর উপরে হোল স্কয়ার। এখান থেকে আমরা জুলে আনসার পাবো, আসতেছে 10,562.5 এত জুল। প্রশ্নে কিলো জুলে চাইছে, তাহলে 10 দশমিক এত কিলো জুল চলে আসবে। দেখো এর ক্লোজেস্ট অপশন কোনটা আমাদের? 10.6, যেটা এই যে দশমিকের পরে 1 ঘর নিলে সি নাম্বার এসে পড়তেছে। সামনে যাই। বলা হইলো একটি বস্তু এত বেগে গতিশীল অবস্থায় একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ যদি এত হয়, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে? বলে দিছে এদের ভর সমান। আমরা ভর বেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারি, m1u1 প্লাস m2u2, সেটা হবে তাদের যে শেষ ভরবেগ সেটার সমান। তাহলে লেখা যায় m1u1, তুমি 60 ইন্টু এম লিখলা, আমি সেন্টিমিটার পার সেকেন্ডে ইনপুট দিছি বেগটাকে, বুঝছো? দেন আবার আরেকটা বস্তু কিন্তু স্থির ছিল, দ্যাট ইজ এটা কিন্তু শূন্য হয়ে যাবে, প্লাস 0 এত ইকুয়ালস টু প্রথম বস্তুটাই কিন্তু এত বেগ পাইছে, অর্থাৎ 40 ইন্টু এম প্লাস এরও ভর এম, কিন্তু আমাদের ভি2টাই বের করতে হবে। তাহলে দেখো তো ভি2 কি দাঁড়াবে? মানে সিম্পলি 20 এম বাই এম, দ্যাট ইজ 20 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং পজিটিভ দ্বারা বোঝায় প্রথম বস্তুর বেগ ইনিশিয়ালি যেদিকে ছিল সেই দিকেই কিন্তু দুইজনই বেগপ্রাপ্ত হয়েছে। বুঝছি, চলো সামনে যাই। আচ্ছা দেখো এখানে আমাদের এমন একটা সিস্টেম দিয়ে দিছে, বলছে এর পর্যায়কাল কত? আমরা জানি না পর্যায়কালের ফর্মুলা এখানে হয় 2 পাই রুট ওভার এম বাই কে, আর এখানে একটা স্প্রিং নাই, সো আমাদের কে ইকুইভ্যালেন্ট নিতে হবে। একটু ভাইয়াকে বলো এই স্প্রিং এবং নিচের স্প্রিং কিভাবে যুক্ত আছে পরস্পরের সাথে? প্যারালালি যুক্ত, এবং তাদের সাথে আবার এই যে স্প্রিংটা সেটা সিরিজে যুক্ত। স্প্রিং এর ক্ষেত্রেও কিন্তু রোধের ইনভার্স ফর্মুলা হয়, অর্থাৎ আমি যদি বলি এটা K1 এটা K2 এবং এইটা K3, তাহলে এখানে K1 আর K2 প্যারালালি আছে, তাহলে প্যারালালের ক্ষেত্রে সিরিজের ফর্মুলা রোধে যেটা হইতো, অর্থাৎ ইকুইভ্যালেন্ট আসবে K1 প্লাস K2। আবার এই K1 প্লাস K2 করে আমি যেটা পাবো তার সাথে আছে সিরিজে K3 এর সাথে, তাহলে এখানে সিরিজের ফর্মুলা হবে আবার ইনভার্স, অর্থাৎ ওইখানে আমাদের ভ্যালু দেখো 120 করে 240 নিউটন পার মিটার আসছিল, বাট এখানে আমাদের আলটিমেট যে কে ইকুইভ্যালেন্ট সেটা দাঁড়াবে 1/240 প্লাস 1/80, দেন আবার পুরোটার হোল ইনভার্স। তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক চলে আসলো 60 নিউটন পার মিটার। জাস্ট ভ্যালু ইনপুট দিয়ে দাও, 2 পাই রুট ওভার বস্তুর ভর ছিল 10 ডিভাইডেড বাই 60, তাহলে আনসার আসতেছে 2.56 এত সেকেন্ড। পারবো, চলো সামনে যাই। বলা হইলো হ্রদের তলদেশে অবস্থানরত একটি বেলুনের আয়তন ভূপৃষ্ঠে 8 গুণ হয়, হ্রদের গভীরতা কত? আমাদের প্রেসার দেওয়া আছে। এখানে দেখো কি হচ্ছে যে হ্রদের নিচে আমার P1V1 প্রেসার আর ভলিউম, আর হ্রদের উপরে ধরো P2V2। একটু ভিজুয়ালাইজ করার চিন্তা করো, এর ডিটেলসটা ব্যাখ্যা করে একটা শর্টকাটও বলে দিব। ধরো এই স্টেটে আমাদের প্রেসার এবং ভলিউম P1V1, আর ওই স্টেটে হচ্ছে P2V2। দেখো যখন সে একটা গভীরতায় আসে হ্রদের মধ্যে, তাহলে সেখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারের পাশাপাশি কিন্তু এই গভীরতার জন্য একটা প্রেসার চলে আসবে, অর্থাৎ পি অ্যাটমসফিয়ার প্লাস এই গভীরতার জন্য প্রেসার হচ্ছে এইচ রো জি, রো কিন্তু পানির ঘনত্ব, ইনটু ওইখানকার ভলিউম V1 ইকুয়ালস টু P2 তে কিন্তু শুধু আছে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা ইনটু V2। তোমাকে দেখো প্রশ্নে বলে দিছে যে বেলুনের আয়তন ভূপৃষ্ঠে 8 গুণ হয়, অর্থাৎ V2 হচ্ছে V1 এর 8 গুণ, বা ধরো ভাইয়া একটা ফর্মুলা নিচ্ছে যেখানে ভাইয়া n গুণ বলতেছে আয়তনটাকে, তাহলে দেখো তো এমন লিখে দেন আমরা V1 ক্যান্সেল আউট করে দিতে পারি বোথ সাইড থেকে। আমাদের টার্গেট কি এইচ টাকে বের করা, তাহলে এইচ রোজি দাঁড়াচ্ছে পি অ্যাটমসফিয়ার ওই পক্ষে গেলে তোমার পি অ্যাটমসফিয়ার কমন নিয়ে নাও, এখানে ছিল n মাইনাস হচ্ছে 1, অর্থাৎ তোমার হাইটটা হবে পি অ্যাটমসফিয়ার ইনটু আয়তন যত গুণ হচ্ছে তত -1 ডিভাইডেড বাই রো ইনটু জি। দেখো এই ম্যাথড আমরা ইজিলি করতে পারি। অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার
5, এখানে আসলে 10⁵ ছিল এত প্যাসকেল, ইন্টু n-1 অর্থাৎ 7, 8-1 করছে, আর নিচে পানির ঘনত্ব 1000 ইন্টু আমাদের 9.8 করে দাও, গভীরতা চলে আসবে 72.something আসতেছে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু বি নাম্বার অপশন। চলো সামনে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমাদের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারের ফ্লুইড অংশ থেকে আসছে, যেটা আমাদের সিলেবাসে নাই, তবে আনসারটা হবে যে সি নাম্বার অপশন। 90 ডিগ্রি থেকে যদি বড় হয় তখনই কাজকে ভেজাবে এই ক্ষেত্রে। চলো আমাদের শেষ কোয়েশ্চেনটা দেখি। একক চিরের প্রথম অন্ধকার ডোরার জন্য কৌণিক দূরত্ব কত, তরঙ্গ দৈর্ঘ্য এবং আমাদের চিরের প্রস্থ বলা আছে। বলতো একক চিরের দরুন অপবর্তনের বেলা আমাদের অন্ধকারের সূত্র কিন্তু ইয়াং এর গুণাঙ্কের যে উজ্জ্বলের সূত্র সেটা হইতো, রাইট? আমাদের অন্ধকারই বের করতে বলছে। আমরা লিখতে পারি a sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা। আমাদের a এর ভ্যালু দেওয়া আছে, চিরের প্রস্থ 5 ইন্টু 10⁻³ মিটারে নিয়ে গেছি। সাইন থিটাটাই আমরা বের করব, ইকুয়ালস টু n হচ্ছে 1 ইন্টু ল্যামডা 5600 ইন্টু 10⁻10। ভাই এখান থেকে থিটার ভ্যালু বলতেছি 6.417 ইন্টু 10⁻³ এত ডিগ্রিস আসতেছে থিটার ভ্যালু। তাহলে আমাদের সি নাম্বার অপশনটাই কিন্তু কাঙ্ক্ষিত আনসার। তাহলে এই ছিল আমাদের বুয়েট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা 2022-তে, যেটা ভাইয়ার নিজের ভর্তি পরীক্ষা, সেটার ফিজিক্স সেগমেন্টের সমাধান। বুয়েট যেহেতু অফিসিয়ালি প্রিলির কোয়েশ্চেন পাবলিশ করে না, তাই বুঝতেই পারতেছো এই কোয়েশ্চেনগুলো কিন্তু কালেক্টেড। এখানে 100% অ্যাকুরেট ডাটা হয়তো নাই থাকতে পারে, তবে এই টাইপগুলোই ছিল, এবং আশা করি তোমরা ধারণা করতে পারছো যে সবই কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড, তোমার কনসেপ্টের উপর ভিত্তি করে আসতেছে। কিছু কিছু ম্যাথ তুমি জাস্ট কনসেপ্ট জানা থাকলে সেটা দিয়ে জ্ঞানমূলক আকারে আনসার করতে পারতেছো, আবার কিছু ম্যাথে তোমার হালকা পাতলা ক্যালকুলেশন করা লাগতেছে, তাই না? একটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রিলি, সেখানে অবশ্যই এতটুকু স্ট্যান্ডার্ড তো মেনটেন হবেই, রাইট? তাহলে তোমাদের যদি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের সূত্রগুলো ক্লিয়ার করা থাকে, ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা লাস্টে প্রিপারেশনের সময় শর্ট নোট বানাতে পারে, বুঝছো? সেই শর্ট নোটে শুধুমাত্র আমাদের কনসেপ্ট এবং সূত্রগুলো থাকবে। কনসেপ্ট বলতে কি, দুই একটা বাংলা লাইন যেগুলো আমাদের থিওরি, যেগুলো আমাদের যে কোনো কোয়েশ্চেন সলভ করতে গিয়ে কাজে লাগে, সেইগুলো তোমরা রাখতে পারো, এবং পরীক্ষার আগে লাস্ট মুহূর্তে এগুলো রিভিশন দিয়ে গেলে খুবই ইফেক্টিভ হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে সামনে অন্য একটা ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।